আজকেই মাত্র কিছুক্ষণ আগে রয়টার্সে প্রকাশ পেয়েছে শেখ হাসিনার আরেকটি সাক্ষাৎকার। এবং এই সাক্ষাৎকারটির ভেতরে বা এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে শেখ হাসিনা মূলত এ পর্যন্ত তার দেশে ফেরার ক্ষেত্রে চূড়ান্ত পরিকল্পনা প্রকাশ করলেন বলেই সাক্ষাৎকারটি পড়ে বোঝা যাচ্ছে। কারণ এর আগে তিনি এত পরিষ্কার করে একেবারেই মাস শনাক্ত করে, অর্থাৎ মাস নির্ধারণ করে আর কখনো তিনি বলেননি। মাত্র কয়েকদিন আগে যে সাক্ষাৎকার, সেখানে তিনি বলেছিলেন এই বছরের মধ্যে। আজকে রয়টার্সে যে সাক্ষাৎকারটি তার প্রকাশ পেয়েছে এবং এটি প্রকাশ করার পরপরই মাত্র 2 ঘন্টা আগে এখন বিশ্বের অন্যান্য মিডিয়াগুলোতেও সেটি ছড়িয়ে পড়ছে খুব দ্রুত সময়ের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবেমাত্র অনেকে এটি দেখেছেন, অনেকে এটি বিভিন্নভাবে শেয়ার করার চেষ্টা করছেন। সাক্ষাৎকারের যে উল্লেখযোগ্য বিষয়গুলো বা যে পরিকল্পনার কথাটি বললাম শেখ হাসিনার, সেটি হচ্ছে তিনি পরিষ্কার করে বলেছেন এই বছরের ডিসেম্বরে তিনি দেশে ফিরে দলীয় নেতা কর্মীদের সহ আইনের কাছে যাবেন, অর্থাৎ আত্মসমর্পণ করবেন দলবলের সবাইকে নিয়ে। তিনি আবারও পুনর্ব্যক্ত করেছেন তার যদি মৃত্যু হয় তিনি দেশের মাটিতেই মরবেন, যেখানে তার পিতা মাতা এবং দেশের মানুষ রয়েছে। তিনি আবারও পুনর্ব্যক্ত করেছেন দেশে এখন আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা চরমভাবে নিপীড়িত নির্যাতিত হচ্ছে, ফলে তিনি যে কোনো ভাবেই হোক তিনি দেশে ফিরবেনই। এবং এই ফেরাটা, এর আগেও তিনি দেশে ফেরার কথা বলেছেন। দেখুন, আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে যারা বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা সেটি নিয়ে অনেক ধোঁয়াশা আছে। প্রথম আলোর মতো পত্রিকা 2-3 দিন পর পরই কোনো না কোনো লেখককে দিয়ে তারা লেখা প্রকাশ করে যে শেখ হাসিনার দেশে ফেরার কথা আকাশ কুসুম কল্পনা। এর বিপরীতে শেখ হাসিনা কিন্তু ধাপে ধাপে তার পরিকল্পনাগুলো প্রকাশ করছেন। তিনি শুরুর দিকে বলেছেন তিনি দেশে ফিরবেন যে কোনো সময়, অর্থাৎ ততটা সময়টা তিনি নির্ধারণ করেননি, কিন্তু প্রথম দিকে বলেছিলেন দেশে ফিরবেনই, যা হোক, ফাঁসি হোক, জেল হোক, যা হোক। এরপরে তিনি বললেন এই বছরের মধ্যেই ফিরবেন, তার মানে আরেকটু স্পেসিফিক করে দিলেন। আজকে তিনি ফাইনালি বললেন ডিসেম্বরে ফিরবেন। এখন এই যে ডিসেম্বরে ফেরা, হতে পারে এই পরিকল্পনার কিছুটা ব্যত্যয় ঘটতে পারে, হতে পারে পরিকল্পনা যেটি তিনি প্রকাশ করেছেন কৌশলগত কারণে এর আগে বা পরেও হতে পারে। কিন্তু তিনি যে বললেন যেইভাবে একই দৃঢ়তার সঙ্গে যে দেশে তাদের নেতা কর্মীদের উপরে যেভাবে নিপীড়ন নির্যাতন চলছে, এটি তিনি আর মানতে পারছেন না, আর মানবেন না। তিনি দেশে ফিরবেন, তার মৃত্যু ঝুঁকি আছে। আজকে রয়টার্সের সাক্ষাৎকারেও শেখ হাসিনা একই কথা বলেছেন, মৃত্যু ঝুঁকি আছে জেনেও তিনি দেশের মাটিতেই ফিরতে চান। তিনি বলেছেন যদি তার মৃত্যু হয়, সেটি যদি দেশে গিয়েও যাওয়ার পরে তার যদি মৃত্যু হয়, হবে, তিনি দেশের মাটিতেই তিনি থাকতে চান, মারা যেতে চান। এইখানে রয়টার্সের যে সাক্ষাৎকারটি নিয়ে তোলপাড় চলছে, এটির যে আরেকটি দিক আছে, সেই দিকটি হচ্ছে তিনি বলেছেন সাক্ষাৎকারে রয়টার্সের সাংবাদিক তাকে যে প্রশ্ন করেছেন তার মুখে বা তার বিপরীতে তিনি বলেছেন যে তিনি দেশে ফিরবেন, কিভাবে ফিরবেন, কবে ফিরবেন, এইসব কোনো বিষয়ই সরকারের সঙ্গে কোনো তার যোগাযোগ হয় নাই, সরকারের সঙ্গে তিনি কোনো কথা বলেন নাই। ফলে যারা অনেকে মনে করছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা হয়তো কোনো না কোনো মাধ্যম ব্যবহার করে বা সরকারের সাথে সমঝোতা করে তিনি দেশে ফিরবেন, আজকের এই রয়টার্সের সাক্ষাৎকারে তেমনটি মোটেই
মনে হয়নি বা কোনো বোঝার কোনো কারণ নেই। কারণ তিনি পরিষ্কার করেছেন, যেইখানে একজন মানুষ যার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ রয়েছে, ফাঁসির আদেশ রয়েছে, তিনি যখন বলেন যে আমি জানি আমার মৃত্যু ঝুঁকি রয়েছে, তারপরও আমার মৃত্যু হলে, দেশে গেলে যদি আমার মৃত্যু হয়, হবে। আমার বাবা মা যেখানে আছেন, আমার নেতা কর্মীরা যেখানে আছেন, সেখানেই আমার রক্ত ঝরলে ঝরবে। ফলে এবং পাশাপাশি তিনি বলেছেন যে যত নেতা কর্মীরা নিপীড়ন নির্যাতন ভোগ করছে, এইটা তিনি, তার মানে তিনি যে সরকারের বর্তমান যে কার্যক্রমের প্রতি তার যে অভিমত, সেটি কিন্তু তিনি ব্যক্ত করেছেন, যেখানে সমঝোতার কোনো সুযোগ বা চিন্তার কোনো অবকাশ তিনি রাখেননি। তিনি এইটিও বলেছেন একটি পর্যায়ে এসে যে এই যে তার যে মামলা চলছে কিংবা নেতা কর্মীদের যে মামলাগুলো চলছে, এটি ওই ডিসেম্বরে গিয়ে আইনগতভাবে তিনি সবাইকে নিয়ে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। এখন এই আদালতে আত্মসমর্পণের বিষয়গুলো নিয়েও নানানভাবে যারা কিছু কিছু জায়গায় আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু দেখলাম যে যদি আদালতে আত্মসমর্পণ করেন, সেটি এখনই অনেক ধরনের আলাপ আলোচনা শুরু হয়ে গেছে আর কি। মাত্র এই 2 ঘন্টা আগে রয়টার্সের যে সংবাদটি, সেটির আলোকে। তো এই জায়গায় আমি যদি আরেকটা একটু আপনাদেরকে আরেকটা পয়েন্ট আমি একটু দেখে বলি, যাতে আমি ভুল না করি। সেটা হচ্ছে, তিনি পরিষ্কারভাবে দাবি জানিয়েছেন, সরকারের কাছে তিনি একটি দাবি জানিয়েছেন, সেটা হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিটি তিনি জানিয়েছেন। তো এই জায়গাগুলোতে এখন আজকে রয়টার্স যেইভাবে তার সাক্ষাৎকারটি প্রকাশ করলো সরাসরি নিজেরা, এবং এই সাক্ষাৎকারটি নিয়েছেন তাদেরই দিল্লির রিপোর্টার, তিনি এটি নিয়েছেন, কৃষ্ণা এন দাস। তো রয়টার্স শেখ হাসিনার এই সরাসরি সাক্ষাৎকারটি প্রকাশের আগে, মাত্র কয়েকদিন আগে, যে এনডিটিভির সাক্ষাৎকারটি তারাও ওইভাবে এনডিটিভিকে সোর্স হিসেবে ব্যবহার করে তারাও প্রকাশ করেছিলেন। তো বাংলাদেশের গণমাধ্যম এখনো, গণমাধ্যমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা আছে। শেখ হাসিনার সাক্ষাৎকার তো দূরের কথা, তার কোনো নিউজও ছাপা যাবে না। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কোনো বক্তব্য প্রকাশ করে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে বিভিন্নভাবে। আজকেও না কালকেও দেখলাম যে কোথায় এই জুলাই স্মরণ উপলক্ষে বক্তব্য দিতে উঠে বেশ কয়েকজন ডক্টর ইউনূসের যারা সাংবাদিক ছিলেন, শফিকুল আলম সহ, তারা যে ভাষায় কথা বলছে, সেটি মনে হয় যে এখনো ক্ষমতা আসলে ডক্টর ইউনূসই রয়ে গেছে এবং মুন্দ্রা রয়ে গেছে। ফলে কোনো গণমাধ্যম শেখ হাসিনার কোনো সংবাদ ছাপাতে পারছে না, নিষেধাজ্ঞা আছে। ওই ডক্টর ইউনূসের সময়ে আরোপিত নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এই বিএনপি সরকার কিন্তু সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার এখন পর্যন্ত করেনি। তো তাতে কি শেখ হাসিনার সাক্ষাৎকার, বক্তব্য, সেটাকে আটকে রাখা যাচ্ছে? বরং দেশে যতটা আটকে রাখছে, বন্ধ করে রাখছে, দেশের বাইরে আন্তর্জাতিক মিডিয়া ততই শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য, প্রকাশের জন্য যে তারা আরো আগ্রহী হয়ে উঠছে, সেটি কিন্তু আজকে রয়টার্সের মতো আন্তর্জাতিক শীর্ষ গণমাধ্যম দেখিয়ে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে যে শেখ হাসিনা কতটা দৃঢ় একজন নেত্রী হিসেবে, সাহসী একজন নেত্রী হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন। এখন বহির্বিশ্বের কাছে এরকম একটি চাপের মধ্যে থেকে, এরকম তাকে দেশ থেকে যেইভাবে ভারতে পাঠানো হয়েছে সামরিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেইখানে থেকেও দেশান্তরী একজন মানুষ, একজন নেত্রী, তিনি তার বক্তব্যটি উপস্থাপন করেছেন। রয়টার্স কিন্তু তাকে বাংলাদেশের নেত্রী হিসেবেই বলেছে। ফলে নিষিদ্ধ করার জন্য, এখন দল হিসেবে নিষিদ্ধ করার জন্য কথা বলছেন, তাদেরও
এই কথাগুলো আর আন্তর্জাতিক মিডিয়া কিংবা আন্তর্জাতিক ফোরামে শেখ হাসিনার অস্তিত্ব সেটি কিন্তু খুবই আলাদা, বিপরীতমুখী। এই জায়গাগুলো এই সরকারের কিংবা যারা আছেন, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো বিভিন্নভাবে প্রক্রিয়া জোরালো করার চেষ্টা করছেন, তাদেরও বোঝার সময় হয়ে গেছে। আমি শেষ করছি এই কথাটুকু বলে শেখ হাসিনার এই পুরো সাক্ষাৎকারের মধ্যে পরিষ্কারভাবে বোঝাই যায় যে শেখ হাসিনা আগের চেয়ে এবং সরকারে থাকা শেখ হাসিনা কিংবা সরকারে থাকা আওয়ামী লীগের চেয়ে বিরোধী দলের আওয়ামী লীগ যে অনেক শক্তিশালী, সেটি যে ঐতিহাসিক সত্যি, সেটি গত 2 বছর পর্যন্ত অনেকে এটি নিয়ে প্রশ্ন তুললেও যে না, আমরা তো সেই আওয়ামী লীগকে দেখছি না। আজকের সাক্ষাৎকারে মনে হলো সেই সাহসী শেখ হাসিনা, দুর্বার দুর্বিনীত শেখ হাসিনা বাংলাদেশের নেত্রী হিসেবে যে আবার দেশের মাটিতে ফিরবেন, সেটি তিনি নির্ভয়ে তার সাক্ষাৎকারে প্রকাশ করে দিয়েছেন, বলেছেন। তার সাক্ষাৎকারের প্রতিটি ভাষা, বাক্য আপনারাও প্রয়োজনে খুঁজে রয়টার্স দেখতে পারেন, এবং বাংলাদেশের কোন কোন মিডিয়া অবশ্য ইতিমধ্যে দেখলাম এটি প্রকাশ করা শুরু করেছে। বিশ্ব গণমাধ্যমকে জানিয়ে তিনি আবার ঘোষণা করলেন ডিসেম্বরে ফিরবেন। আজ আমি যখন খবরটা করছি, এখন 5টা বাজে, ঠিক 1 ঘন্টা আগে রয়টার্সের একটা খবর বেরিয়েছে। খবরটা যেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরে আইনকে ফেস করবেন, আদালত ফেস করবেন। খবরটা এখানেই একটুখানি নতুন আছে। এতদিন তিনি বলেছিলেন যে আমি বিদেশে আছি, আমি ফিরব। বাংলাদেশ হাসিনা প্ল্যান ডিসেম্বর রিটার্ন উইথ পার্টি কলিগস টু সারেন্ডার। 1 ঘন্টা আগে, আজ 10 তারিখ বেরিয়েছে। সেখানে তিনি অনেক কথাই বলেছেন, অনেক পুরনো কথা। এর আগে এনডিটিভিকে বলেছিলেন, তারপরে আরেকটি কাগজে বেরিয়েছিল, সে বিদেশি কাগজ, সেটার নাম আমার মনে নেই। সেখানে তিনি বলেছিলেন ডিসেম্বর হয়তো হবে না, আরো আগেই আমি ফিরব। এবার স্পেসিফিক্যালি তিনি বলে দিলেন যে তিনি এবং ভারতবর্ষে যত নেতা মন্ত্রী আছে, যাদের নামে নানান মামলা রয়েছে, তারা সহ সব একসঙ্গে দেশে ফিরবে, এবং সেটা ডিসেম্বরের মধ্যে, এবং আদালতের দ্বারস্থ হবেন, আইনের সাহায্য নেবেন। অর্থাৎ একদিন ধরে যে কথাটা বলা হচ্ছিল তিনি আইনের ধার ধারেন না, করেন না, তো সেখানে তিনি পরিষ্কার করেছেন তিনি আইনের দ্বারস্থ হবেন। আইনের প্রতি তার শ্রদ্ধা আছে, এবং তিনি এও বলেছেন যে দীর্ঘদিন মানে চালাতে গেলে, দেশ চালাতে গেলে কিছু ভুল ত্রুটি হয়, কিছু সঠিক সিদ্ধান্ত হয়, কিছু বেঠিক সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত সঠিক না বেঠিক, ভুল না ঠিক, তার মানে দেখার দায়িত্ব হচ্ছে জনগণের, মতামত প্রকাশ করার দায়িত্ব জনগণের। তিনি জনগণের উপরই ব্যাপারটা ছেড়ে দিয়েছেন। এর আগেও 2007 সালে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তারপর জামিনে ছাড়া পাওয়ার পর আবার তাকে অ্যারেস্ট করা হয়, তারপরে ছাড়া পেয়ে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। তো এখানে যেটা আর একটা মানে সূক্ষ্ম বার্তা আছে, মানে বোঝার জন্য আপনাদের বলছি, সেটা হচ্ছে এই রয়টার্সের প্রতিবেদক তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করেছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরতে চান, আপনারা তো একদিন ধরে এক্সট্রাডিশন চাইছিলেন, এবার আপনাদের মন্তব্য কি?
কেউ কোনো মন্তব্য করেন। ভেবে দেখছি পরে বলবো, এখনো নিয়ে কথা বলবো না, এই সমস্ত মন্তব্য করে ছেড়ে দিয়েছেন। তার মানে দমটা নেই। আমি যেটা বলেছিলাম না, শেখ হাসিনা ফেরা মাত্র তাকে একবার আইনের বেড়াজালে বন্দি করে তাকে একেবারে আপেল টাপেলের সুযোগ না দিয়ে সোজা ফাঁসি কাটে ঝুলিয়ে দেবেন, সে সুযোগ নেই। কারণ বিশ্বকে জানিয়ে দিয়েছেন উনি দেশে ফিরছেন অমুক সময়। এবং দেখবেন আপনারা, যেদিন যাবেন তার ঠিক 12 ঘন্টা আগে একটা ইন্টারভিউ দিয়ে দেবেন সবাইকে, যে আমি আমার এতজন লোককে নিয়ে দেশে ফিরছি। আর বাকি যা বেরিয়েছে সবই চর্চিত চর্বণ, এখানে আর নতুন কোনো কথা নেই। তার এই 15 বছরের শাসনে কি উন্নতি তিনি করেছেন, জনগণের কি অবস্থা ছিল, এখন কি অবস্থা আছে, সেই সমস্ত কথা। তার বিরুদ্ধে 1400 মামলা করা হয়েছে, তার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, সেগুলো নিয়েও উনি কথা বলেছেন। তো মূল মোদ্দা কথা হলো, ওই মাইনকাট চিপায় পড়ে গেছে এখন আমাদের বিএনপি সরকার। ওনাকে দেশে ফিরতে দেওয়া হবে না বললে তো হবে না, কারণ এরপর তো ভারত সরকার যোগাযোগ করবে, বলবে হ্যাঁ আমরা তো ওনাকে ফেরত দেবো, আপনারা প্লেন পাঠান। তখন বিএনপি সরকার কি জবাব দেবে সেটাই এই ভাবছি। সেটা অত্যন্ত গম্ভীর ব্যাপার। এখন না পারছে এদিকে যেতে, না পারছে ওদিকে যেতে, কি করবে? এখন সরকার যদি হ্যাঁ বলে তাহলেও মুশকিল, আবার যদি না বলে তাহলে সার্জিও ঘর থেকে আরম্ভ করে যারা যারা আছেন না এখানে, ওই ব্রেন ক্রিস্টেনশন গলায় পা তুলে দেবে। কারণ সার্জিও ঘোর কিন্তু বেশ কয়েকবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং ওনার সঙ্গেও দেখা করেছেন, ওনার মতামত নিয়েছেন। ভেতরে ভেতরে অনেক খেলা চলছে যা আমরা জানতে পারছি না। সবই যে আমাদের চোখের সামনে হচ্ছে তা তো নয়, চোখের আড়ালে বেশি খেলা হয়, চোখের সামনে কম ধরতে পারি। আমাদের যা বলা হয় সেটা খবর নয়, আমাদের যা বলা হয় না সেটাই হচ্ছে খবর। আমি বারবার বলি। তো এই প্রতিবেদক যখন ফোন করেছে তখন কেউ ফোনে আর সাড়া দিচ্ছে না। প্রশ্ন শুনেই তারা আমতা আমতা করে, না এখন ঠিক বলতে পারবো না, এখন ব্যস্ত আছি, পরে ফোন করবেন, বা অন্য লোককে অমুক লোককে ফোন করুন বলে সে কেটে দিচ্ছে। তিনি নির্দিষ্ট করে কারোর নাম বলেননি, উনি বলেছেন শুধু মন্ত্রণালয়ের সঙ্গে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমি কথা বলেছি। তো শেষে প্রতিবেদক হতাশ হয়ে ছেড়ে দেন, কেউ কিছু বলতে চাননি বলে ছেড়ে দেন। এই হচ্ছে আমাদের সরকারের অবস্থা। এই এত দুর্বল সরকার, সে ফাঁসিতে জড়ানো ঝুলিয়ে দেওয়ার কোনো হিম্মত দেখাতে পারবে? যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং তার দেশে ফিরছেন এবং পাসপোর্ট নিয়ে একটা জটিলতা আছে, সেটা নিয়েও উনি কথা বলেছেন। তো এখন সবটা নির্ভর করছে শেখ হাসিনা যাওয়ার আগে কটা দিনের উপরে। এখন ভারত সরকার ভেতরে ভেতরে কি করছে আমরা জানি না, বলতে পারবো না। তবে এটা ঠিক, একটা গভীর খেলা হচ্ছে, জলের নিচে গভীর জলের খেলা হচ্ছে। কার হাতে কি দণ্ড আছে ভগবান জানে, কিন্তু খেলাটা সম্পূর্ণ বাংলাদেশকে ঘিরে
এবং এর মধ্যে মায়ানমার আছে, ভারত আছে, চীন আছে, রাশিয়া আছে, আর আমাদের ওয়াশিংটন ডিসি আছে। ওয়াশিংটন ডিসি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক করার, আর সেখানে জানে যে বাংলাদেশ হচ্ছে সব থেকে সফট ইস্যু ভারতের কাছে, অতএব বাংলাদেশ নিয়ে পড়ো। তাই সার্জিও গোর ওনার সঙ্গে এতবার দেখা করছেন। প্রথমে অনুমতি পাননি, তারপর ধীরে ধীরে অনুমতি পেয়েছেন। অনুমতি পাওয়ার পর বেশ কয়েকবার দেখা করেছেন। আগে আপনারা মানতে চাননি, এখন তো কাগজেই বেরিয়ে যাচ্ছে। সবকিছু আরো পরিষ্কার হবে, যত দিন আসবে তত আপনাদের কাছে পরিষ্কার হয়ে আসবে। এই যে আপনারা আমায় এত গালাগাল করতেন, স্বপ্ন দেখছে, গাঁজা গঞ্জিকা সেবন করেছে, আমি যখন প্রথম বলতাম শেখ হাসিনা দেশে ফিরবেন সঠিক সময়, মাথা উঁচু করে ফিরবেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন। হয়তো প্রধানমন্ত্রী হিসেবে একটু বাড়াবাড়ি হয়ে গেছে বলাটা, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মহিলা নন, তিনি ফিরছেন। এখন অনেকেই ঢোক গিলছে, আবার অনেকে যাই বলি না কেন তাতেই একটা কিছু দেখে দিচ্ছে। আমি তাদের কথা বাদ দিলাম, তাদের মন্তব্য আমি পড়িই না। তবে আমার যা রিডিং, আমাকে যা খবর, 19 সেপ্টেম্বর মাসেই ফিরবেন। এর মধ্যে ভারত একটা চূড়ান্ত চাপ সৃষ্টি করবে, চূড়ান্ত বাপের নাম ভুলিয়ে দেবে এমন চাপ সৃষ্টি করবে। বাপ বলে সব ওই ট্রাভেল ভিসা বলুন আর যাই বলুন সব দিয়ে দিতে হবে, দিয়ে নিজেদের হাত পা ঝাড়া করতে হবে। যাই হোক, সামনে অনেক ঘটনা আছে, গভীর জলের খেলা চলছে, সামনে অনেক ঘটনা আছে, দেখতে থাকুন।